জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির নয়, গণতান্ত্রিক যাত্রায় আগামী নির্বাচন ব্যবহার করা না গেলে শোক গাথা চলতেই থাকবে বললেন তারেক রহমান। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে শেষ দিনের আপিল শুনানি। ৩ দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছে ছাত্রদল। জাতীয় নির্বাচন ও গণভোটে নিরপেক্ষ থাকবে ইসি, প্রত্যাশা জামায়াতের। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের বৈঠক। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং গ্রিনল্যান্ড দখলে বিরোধিতার জেরে ৮ দেশের উপর ট্রাম্পের শুল্ক আরোপে ক্ষুব্ধ ইউরোপ, অগ্রহণযোগ্য বলছে দেশগুলো। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল। নিজের মা একজন কার্ডিওলজিস্ট এবং দাদি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। তারা দুজনেই নারী শিক্ষা এবং নারী স্বাস্থ্যের জন্য অনেক কাজ করেছেন, এমন দাবি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশনের জাতি গঠনের নারী শীর্ষক আলোচনায় তিনি বলেন, তারা দুজনই একসঙ্গে দুটি জায়গায় সমানভাবে কাজ করেছেন এবং দেশ গঠনে অবদান রেখেছেন। দেশের অর্থনীতি এবং জিডিপি বৃদ্ধিতে নারীদের অবদান দৃশ্যমান নয়, এমন তথ্য জানিয়ে ব্যারিস্টার জাইমা বলেন, দেশের ৭০% নারী ফেসবুকে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। আর তার দাদি বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় নাইজেরিয়ার এক নার্স তার বাবা তারেক রহমানকে বাংলাদেশে নারী শিক্ষা, নারী স্বাস্থ্য এবং নারীদের অগ্রগতির জন্য দাদি খালেদা জিয়ার অবদানের কথা বলেছিলেন বলেও জানান জাইমা। নাইজেরিয়ায় নারীদের উন্নয়নে বেগম খালেদা জিয়ার প্রণীত পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেও জানিয়েছেন সেই নার্স। Recognizing the realities of motherhood, of childcare, and that required systems being strengthened around maternity leave and childcare, which she did. That is because women were made to choose between family and participation in the economy. For me, these legacies show the values that I saw both reflected at home and in public. সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আপিল নিষ্পত্তির শেষ দিন আজ। ক্রমানুযায়ী আজ ৬১১ থেকে ৬৪৫ পর্যন্ত আপিলের শুনানি হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনের শুনানিতে বেশিরভাগ আবেদনকারী প্রার্থিতা ফিরে পেয়েছেন। শেষ দিন আজ শুনানি হচ্ছে ৩৪টি আবেদনের। একই সাথে নিষ্পত্তি করা হচ্ছে ৮ দিনে স্থগিত রাখা আবেদনগুলো। এছাড়া দ্বৈত নাগরিকত্বের বিষয়েও সিদ্ধান্ত জানানো হবে আজ। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটের প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ভোটের দিন ঠিক করা হয়েছে ১২ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩ দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্রদল। সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, বিশেষ একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়া সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপন জারির প্রতিবাদে বিক্ষোভ করছে সংগঠনটি। এই নির্বাচন কমিশন একটা পক্ষের হয়ে একটা পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে চলেছে। পোস্টাল ব্যালট নিয়ে একটা পক্ষ কিভাবে মানে এক ধরনের টাল বাহানা করা শুরু করছে, যেখানে কিনা দেখা যায় যে আমাদের মানে কারচুপির একটা সম্ভাবনা থেকে যায়। জাতীয়তাবাদী দলের যে মার্কা ধানের শীষ মার্কা, সেটা হচ্ছে পোস্টাল ব্যালটে যে ক্রমিক অনুযায়ী সেখানে অনেক নিচে দেয়া আছে, যেখানে আপনার হচ্ছে এই মার্কাটাকে দেখা যায় না। বিভিন্ন পোস্টাল ব্যালট জামাতে ইসলাম নেতাদের বাসায় পাওয়া যাচ্ছে। এটি আমাদেরকে মনে করে দিচ্ছে ২০১৮ সালের নির্বাচনের কথা। সে জাতীয় নির্বাচনের পূর্বে এরকম একটি ঘটনা আমাদেরকে মনে করে দিচ্ছে যে ২০১৮ সালের একটি নিশিরাতের নির্বাচনের কথা। এ নিয়ে আরো জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, আজ তো শেষ দিন, তো কার্যক্রম কতক্ষণ চলবে, সেই সাথে ছাত্র দলের নেতাকর্মীরা কমিশনের সামনে জড়ো হয়েছেন, সে বিষয়ে একটু জানবো।
জি, আপনি যেমনটি বলছিলেন যে আজ কিন্তু আপিল শুনানির শেষ দিন, নবম দিন এবং শেষ দিন। আজ সকাল 10টা থেকেই আপিল ক্রমানুযায়ী যেই সংখ্যাগুলো আপিলের ঠিক করা ছিল, যেমন 611 থেকে 645 নম্বর পর্যন্ত আপিলের শুনানি হয়েছে এবং এগুলো শেষ হয়েছে দুপুর 2টার মধ্যেই। এরপরে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার সহ সিনিয়র সচিব তারা বিরতিতে যান কিছুক্ষণের জন্য এবং আধা ঘন্টা পরেই কিন্তু আবার আপিল শুনানি শুরু হয়। এবং গত কয়েকদিন ধরে 10 জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত যে আপিলগুলো অপেক্ষমান ছিল সেই আপিলগুলোর নিষ্পত্তির কাজ সেই দুপুর থেকে বিরতির পর থেকে শুরু হয়েছে। এবং গতকাল প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সভাপতিত্বে যেই শুনানি হয়েছিল সেখানে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যতগুলো আপিলের শুনানি সবগুলো কিন্তু আজ বিকেল 4টায় করা হবে। তো আজ বিকেল 4টা থেকে কিন্তু সেগুলো শুরু হয়েছে। যেমন চট্টগ্রাম 4 আসনের আসলাম চৌধুরী বিএনপির প্রার্থী, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার যে প্রার্থিতা সেটি কিন্তু অপেক্ষমান ছিল এবং সেটির সমাধান করা হয়েছে এবং সেটি প্রার্থিতা বহাল রয়েছে। আর আরেকটি বিষয় যেটি ছাত্রদলের পক্ষ থেকে যেই 3 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের সামনে সকাল থেকে যে অবস্থান কর্মসূচি, সেখানে কিন্তু এখন কিছুক্ষণ আগে আমি দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি দুইজন পরপর এসেছেন প্রতিনিধি দল নিয়ে এবং তারা দুইজন এবং তার কিছুক্ষণ পরেই ঢুকেছে ছাত্রদলের যারা এখানে বিক্ষোভ করছিল তাদের একটি প্রতিনিধি দল। তো এই 3টি গ্রুপ একসাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এখন কিন্তু বৈঠক করছে এবং শুনানির কাজ এখন 5টা থেকে কিছুক্ষণের বিরতিতে আছে এবং বিরতিতে প্রধান নির্বাচন কমিশনার শুনানির কাজ বিরতিতে গিয়ে এখন কিন্তু তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই 3 গ্রুপের সাথে এখন বৈঠকে বসেছেন। বৈঠক শেষ হলে আমরা আসলে আমাদের সাথে কথা বললে, গণমাধ্যমের সাথে কথা বললে, ব্রিফিং করলে তখন হয়তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত বলতে পারবো যে ভিতরে কি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং নতুন কোনো সিদ্ধান্ত এসেছে কিনা। এবং আমরা অপেক্ষায় থাকলাম। হুমায়রা, আপনাকে ধন্যবাদ। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের বিষয়ে মানুষকে সজাগ থাকতে হবে, এমনটা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিরাপদ এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলে শোকগাথা বন্ধ হবে না। 24-এর আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয় উল্লেখ করে তিনি বলেন, এটা ছিল দেশের মানুষের অধিকার আদায়ের। শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 24-এর অভ্যুত্থানে স্বজন হারানোদের সঙ্গে কষ্ট ভাগাভাগি করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। যেখানে মিলিত হন 1400 পরিবার, জানালেন প্রিয় মানুষকে হারিয়ে কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন তারা। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে জুলাই যোদ্ধা পরিবারের কিছুটা কষ্ট লাঘবের চেষ্টা করা হবে বলে জানালেন তারেক রহমান। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ খোলা হবে যাতে এইসব মানুষদের দেখভাল করা যায়। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকারও পরামর্শ দেন তিনি। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। নিরাপদ গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় শোকগাথা নয়, গণতান্ত্রিকামী মানুষ আগামী বাংলাদেশের গণতন্ত্রের বিজয়গাথা রচনা করবে বলেও আশা তারেক রহমানের। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়, কারণ আমিও জানি
স্বজন হারানোর বেদনা কতটুকু, কোনো কিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধেরই একটা অংশ। এই আন্দোলনের সাথে তারেক রহমান নিবিড়ভাবে জড়িত, এমনটি বলেছেন বিএনপি নেতারা। এই আন্দোলনে বিচারের দাবি ন্যায্য হলেও সেটি কেন হচ্ছে না সে প্রশ্নও তোলেন তারা। এছাড়া যে প্রত্যাশায় মানুষ জীবন দিয়েছে তা পূরণ না হওয়ায় হতাশাও প্রকাশ করেন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন কণ্ঠে স্মৃতিচারণ করেন হারানো স্বজনদের। আহতরা জানান তাদের দুর্গতির কথা। তারেক রহমানের কাছে স্বজনেরা বিচারের দাবি তোলেন। আমার ভাইয়ের মতো আমার প্রায় ১৫০০ ভাইকে নির্বিচারে মানবাধিকার লঙ্ঘন করে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছিল। তারেক সাহেব যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমরা বিচার জন্য পাবো ইনশাল্লাহ। স্বজন হারানোদের সান্ত্বনা দেন বিএনপির নেতারা। তারা বলেন জুলাই আন্দোলন মুক্তিযুদ্ধেরই অংশ। যে তার সন্তানকে গুলি করেছে তাদেরকে তারা চেনেন, আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, আপনারা তাদের সুবিচারের ব্যবস্থা করবেন। আসলে যাদের করার কথা ছিল তারা করেন নাই বলে আপনারা অভিযোগ করেছেন। ভরসা করুন, বিশ্বাস করুন, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা করবো ইনশাল্লাহ। দেশ নিয়ে যিনি ভাবেন, জনগণ নিয়ে যিনি ভাবেন, তারেক রহমান তিনি এই নেতৃত্ব দিয়েছেন কয়েক হাজার মাইল দূরে, সেই আটলান্টিকের পার থেকে, লন্ডন থেকে এই নেতৃত্ব দিয়েছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থান জাতিকে মুক্তি দিয়েছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন এখন নিঃসংকোচে কথা বলার স্বাধীনতা এসেছে। তবে যেই প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে তা পূরণ হয়নি বলেও হতাশার কথা প্রকাশ করেন তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোট এবং জাতীয় নির্বাচনে ইসি নিরপেক্ষ থাকবে এমন প্রত্যাশা করছে জামায়াত। নির্বাচন কমিশনের সামনে একটি ছাত্র সংগঠনের অবস্থান নেয়ার কথা উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের কথা বলেছেন। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান 10 দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের কথা ভাবা হচ্ছে। এদিকে সন্ধ্যায় ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে। 4 জনের একটি টিম আজকে সন্ধ্যা 6:30টায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে, তারা যাচ্ছেন। নির্বাচন কমিশনের অনেক বড় দায়িত্ব, তারা নিরপেক্ষ থাকবেন এবং তারা তাদের অবস্থান থেকে জনগণকে আস্থায় নেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যে সমস্ত কার্যক্রম তাদের উপর অর্পিত হয়েছে সে সমস্ত ক্ষেত্রে তারা দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দেবেন। যারা ঋণ খেলাপি এবং রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিয়েছে তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে এমন আহ্বান জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বলেন ভবনের সামনেই প্রার্থীদের মারধর করা হচ্ছে, সেখানে ইসি কোনো ভূমিকা পালন করছে না। নির্বাচন কমিশন চরম ব্যর্থ বলে মন্তব্য করেছেন তিনি। সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এনসিপির জাতীয় ছাত্র শক্তির নেতারা বলেন বাংলাদেশের মানুষ পুরনো আওয়ামী পদ্ধতি চায় না বলেই গণভোটে হ্যাঁ দিতে চায়। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা শুরু করল এনসিপির জাতীয় ছাত্র শক্তি। আবু সাঈদ যে নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন, একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, একটা গণতন্ত্রের বাংলাদেশ যেখানে মানুষের ভোটাধিকার থাকবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে নাগরিককে সেবা প্রদান করবে এবং একই সাথে এক দলের কর্তৃত্ব বা এক ব্যক্তির কর্তৃত্বে নয় এবং একটা অংশগ্রহণমূলক পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোটা পরিচালিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 246 ব্রাহ্মণবাড়িয়া 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মধ্যে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের কবজা উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি এবং কি আমার বাম পাশে দুজন অতিথি রয়েছেন। বাম পাশে রয়েছেন সাবেক যিনি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। কথা বলবো দুজনের সঙ্গে আগামী নির্বাচনে তাদের ভাবনা কি। স্বাগত আপনাদের দুজনকেই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু আপনি সাবেক ছাত্রদলের সভাপতি এই কবজা উপজেলায়, তো সেক্ষেত্রে কতটা প্রত্যাশা রাখছেন এবং কি যাকে এখান থেকে প্রার্থী হিসেবে আপনারা ভাবছেন বা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে তার পক্ষে কাজ করবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেতা
কসবা আখাউড়ার সাবেক এমপি, চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য জনাব মুশফিকুর রহমানের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমরা আগামী দিনে মুশফিকুর রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ একটি শান্তিপূর্ণ, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত কসবা গড়ে তুলব। তিনি অতীতে যে সময় এমপি ছিলেন তখন আমাদের এই কসবা আখাউড়া মাদকমুক্ত ছিল, কিন্তু বিগত 17 বছরে এই কসবা উপজেলায় আমরা কোথাও পরিচয় দিতে পারি না। এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সারা কসবাকে একটি মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। ইনশাল্লাহ আমাদের সাবেক এমপি জনাব মুশফিকুর রহমান প্রতিশ্রুতিবদ্ধ, আগামী দিনে তার চিন্তা ভাবনা কসবাকে একটি মাদকমুক্ত কসবা গড়ে তুলবেন এবং তিনি অতীতে এমপি থাকা অবস্থায় এই কসবা আখাউড়ায় বেকার সমস্যা নিয়ে কাজ করেছিলেন। আজকে সারা বাংলাদেশে বেকার সমস্যা যেভাবে প্রত্যেকটি পরিবারে লেখাপড়া করার পরে তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে, আগামী দিনে আমাদের সাবেক এমপি জনাব মুশফিকুর রহমানের নেতৃত্বে সারা কসবায় একটি বেকার মুক্ত কসবা গড়ে তোলা হবে এবং এখানে যারা শিক্ষিত তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এখানে দলমত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে আমরা সবাই একত্রবদ্ধ হয়ে, আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ কসবা গড়ে তুলব। এখানে যার যার সহাবস্থান থেকে আমরা এখানে মুশফিকুর রহমানের নেতৃত্বে আমরা এলাকা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই আপনাকে, যেহেতু আপনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কসবা উপজেলা বিএনপির, তো সেক্ষেত্রে কতটা সাংগঠনিকভাবে আপনারা একত্র আছেন, কোনো ধরনের দলের মধ্যে বিভাজন রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমাদের কসবা উপজেলা এবং আখাউড়া উপজেলা বিএনপি দীর্ঘ সময়ের একটি শক্তিশালী বিএনপি। 91-এর নির্বাচনের কথা থেকে শুরু করি, এখানে একজন পঞ্চম শ্রেণী পাস মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ মিল্লাস ফার্মাসিউটিক্যাল গ্রুপের মালিক, উনি সিরাজুল হক যিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন, উনাকে হারিয়ে উনি এমপি নির্বাচিত হয়েছিলেন। আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই ছাত্রদল সবসময় নির্বাচনে বিজয় অর্জন করেছে। 2001-এর নির্বাচনে মুশফিকুর রহমান সর্বোচ্চ ভোটের ব্যবধানে উনি নির্বাচিত হয়েছিলেন। আগামী দিনেও এই সাংগঠনিক অবস্থানের ভিত্তিকে কেন্দ্র করে বিশেষ করে কসবা আখাউড়া তৃণমূলের মানুষ, সাধারণ মানুষ মুশফিকুর রহমানের উপর এত বেশি আস্থা রাখেন যে উনি আগামী দিনে যদি এমপি হয় তাহলে এই কসবা আখাউড়া একটি উন্নয়নের এবং কর্মসংস্থানের, বেকার ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন মানুষ। তিনি বলেছেন যদি তাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে, তারপরে যদি সেই ভোটের লড়াই থেকে যদি হেরে যায়, অন্য কাউকে যদি দেওয়া হয় এই আসন থেকে বিএনপির প্রার্থী, তো সেক্ষেত্রে আসলে কি করবেন? এই আসনে আমাদের বিশ্বাস, আমাদের দলের চেয়ারম্যান যিনি আছেন জনাব তারেক রহমান সাহেব, যেহেতু ওনাকে নমিনেশন দিয়েছেন, আমরা সংযুক্তি 2 বলতে আসলে এটা আমাদের সাধারণ মানুষ, আমরা যারা দলের অন্তর্গত, আমরা যারা সারা জীবন দল লালন করি, দল করি, আমরা আসলে সংযুক্তি 2 বলতে আমাদের কাছে কোনো অপশন নাই। আমাদের অপশন একটাই, আমাদের নেতা জননেতা জনাব মুশফিকুর রহমান। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু যেতে চাই, জামাত রয়েছে আর অন্যান্য দল এবার অংশগ্রহণ করবে, তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? আমরা এই জায়গায় সাংগঠনিকভাবে এত শক্তিশালী, ইনশাল্লাহ আমরা প্রতিপক্ষ থাকবে। গণতন্ত্র চর্চা করতে গেলে প্রতিপক্ষ থাকবেই, আর প্রতিপক্ষ থাকাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা মুশফিকুর রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে ধানের শেষ প্রতীকে বিপুল ভোটে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মুশফিকুর রহমানের উপরে ভরসা রেখেছেন। আমাদের এই সদ্য আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে হারিয়েছি, তিনি বেঁচে থাকা অবস্থায় মুশফিকুর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। আমরা কসবা আখাউড়া জনসাধারণ আমরা ঐক্যবদ্ধ, আমরা সবাই এই মুশফিকুর রহমান অতীতে যেই কর্মকাণ্ড করেছিল, এলাকার উন্নয়ন থেকে শুরু করে বেকার সমস্যা, আমরা মুশফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশমাতা এবং খালেদা জিয়া নেত্রী যেই বিশ্বাস রেখেছে, আমরা কসবা আখাউড়াবাসী আমরা ঐক্যবদ্ধ, আমরা মুশফিকুর রহমানকে আগামী দিনে বিপুল ভোটে নির্বাচিত করব। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন, তাদেরকে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM-DBC ইলেকশন এক্সপ্রেসের। পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিয়ে নিরপেক্ষভাবে কাজ করলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে, এমনটা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহী পুলিশ একাডেমিতে 41তম BCS ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ নেই, সাফ জানিয়ে দেন উপদেষ্টা। বলেন, দায়িত্ব পালনের সময় কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও গ্রহণ করতে পারবে না পুলিশ সদস্যরা। এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 1,50,000 পুলিশ দায়িত্ব পালন করবেন।
মত প্রকাশের স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং আইনের শাসন এসব রক্ষা করার দায়িত্ব মাঠ পর্যায়ে পুলিশের আচরণের সঙ্গে সরাসরি যুক্ত। আপনারা যদি জনগণের আস্থার জায়গায় দাঁড়াতে পারেন তবে আইন প্রয়োগ সহজ হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে নাটোরের পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল প্রথমে নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাবের সাথে বৈঠক করেন। পরে তারা জেলা প্রশাসক আসমা শাহিনের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে প্রতিনিধি দল। প্রশাসন সহ বিভিন্ন সেক্টরের সাথে বৈঠকের পর বিস্তারিত বলা যাবে, জানায় ইউরোপীয় পর্যবেক্ষক দল। গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করায় ইউরোপের 8 দেশের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। তবে ইউরোপীয় নেতারা বলছেন শুল্ক আরোপের হুমকি অগ্রহণযোগ্য। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের উপর 10% শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপের মিত্রদের ওপর ক্রমবর্ধমান হারে শুল্ক আরোপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউরোপীয় নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল পদক্ষেপ। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ইরানে সাম্প্রতিক অস্থিরতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এত মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। স্থানীয় সময় শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন খামেনি। এ সময় তিনি অভিযোগ করেন, মার্কিন সামরিক সহায়তার আশ্বাস দিয়ে ট্রাম্প বিক্ষোভকারীদের সরাসরি উস্কানি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী আখ্যা দিয়ে খামেনি বলেছেন, হতাহত এবং ক্ষয়ক্ষতির দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। তিনি আরও জানান, এই অস্থিরতায় জড়িত দাঙ্গাকারীরা 2 ধরনের। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।